মুদ্রার দুই পিঠ। এক পিঠে আমরা সাধারণ মানুষ যারা আলোচনা সমালোচনার মাধ্যমে সরকারকে প্রশ্ন ছুড়ে দেই, অপর পিঠ যারা বাস্তবতাকে মাথায় রেখে বিভিন্ন সংকট এবং সংশয়কে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যায়। এই দুই পিঠেরই সম্প্রতি যার অবস্থান ছিল তিনি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওয়ান নিউজের মুখোমুখি আজ তিনি। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইলিয়াস হাসান। স্যার, স্বাগত জানাচ্ছি। শুরুতে বাজেট নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। আমরা যখন আওয়ামী লীগ সরকারের সময় তখন তাদের বাজেটকে উচ্চবিলাসী বলতাম, এক ধরনের বড় বাজেট যেটা বাস্তবায়নযোগ্য না, এই ধরনের আলোচনা সমালোচনা আমরা করেছি। তারপরে যখন আপনারা দায়িত্ব নিয়েছেন তখনও আমরা দেখলাম যে আপনারা সেই জায়গা থেকে সরে আসেননি, আবারও একই ধরনের বড় বাজেটের দিকে গিয়েছেন। এইবার আমরা দেখলাম বর্তমান সরকার তার দায়িত্ব নিয়ে প্রায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে একটা বাজেট দিচ্ছে। এই যে যখন আমরা দায়িত্বে থাকি তখন আসলে এই যে অনেকে বলছে যে সরকার যদি বাজেট কমিয়ে দেয় তার আসলে এটি তার একজন ডিসক্রেডিট হয়ে যায়, ব্যাপারটা কি এরকম স্যার? প্রথমে আপনি যেটা মন্তব্য করেছেন, প্রথম হলো যে এই বাস্তব আর বুকিশ নলেজের তথ্য আর পলিসি নেওয়া কিন্তু এক জিনিস না। আমি আমার দায়িত্ব সময় বলেছি যে পলিসি ডিসিশনস কোনোদিন পপুলার নলেজ বা পপুলার ডিমান্ডে হয় না। ধরুন আপনার ট্যাক্স ইম্পোজ করবেন, ব্যবসায়ীরা আমাদের কাছে আসতো, সবাই বলতো ট্যাক্স কমিয়ে দেন, কিন্তু ইমপ্লিকেশনটা কি, ট্যাক্স যদি কমিয়ে দেয় তো ট্যাক্সই থাকবে না, এটা আমরা বেলুনের মতো একদিকে চাপ দেবেন আরেকদিকে ফুলে যাবে, ফেটে যাবে। তা এখন বাজেটের সময় আসছে, বাজেটের চ্যালেঞ্জগুলো। প্রথমত বাজেটের মূল চ্যালেঞ্জটা হলো যখন আমরা নির্ধারণ করেছি আমাদের সময় বা এর আগে আমি গভর্নর হিসাবে রিসোর্স কমিটির মেম্বার ছিলাম, তখন আমাদের রিসোর্স কী আছে, আমাদের সম্পদ কী আছে, মানে আমরা যেটা বাজেট করবো এডিপি এবং যেটা রেভিনিউ বাজেট সেটা ইমপ্লিমেন্ট ওর টাকা কোথায়। এখন সম্পদটা হলো একটা দেশীয় একটা বৈদেশিক ধার করা, তাই না, গ্র্যান্টের বিষয় করা। তো এইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু যে আমাদের যে অবস্থা এখন ট্যাক্স জিডিপি রেশিও 7.25, আমাদের লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে গভীর, নেপালেও 12%। অতএব সেই সম্পদের উপলব্ধতা। এখন যদি আপনি বাজেট করতে চান, বাজেট সহজে একটু এক্সপানশনারি হয়, বাড়ে, মনিটারি পলিসি অনেক সময় একটু টাইট থাকে। কিন্তু এই আকারটা বড় করার পেছনে বা 10% বাড়ানো এক ধরনের এইটা একটা কারণটা আমি বলি, সরকার যখন যেই কেউ থাকে তখন হয় কি, ফিসক্যাল পলিসিতে অনেকগুলো ডিমান্ড, অনেক রকম অ্যালোকেশন আছে, দিতে হয়, এবং প্লাস লোকের মানে সরকার একটা ইচ্ছা থাকে যে অনেক কিছু করব, এবং সেইখানেই কিন্তু র্যাশনাল। আপনি দেখেন আমাদের সময় কিন্তু এই প্রথম কিন্তু আগের বাজেটের চেয়ে কম করেছি আমরা, কারণ আমরা জানি যে আমরা মোবিলাইজ করতে পারবো না। দ্বিতীয়ত প্রথম থেকেই আমাদের একটা ইস্যু ছিল, যখন আমরা দায়িত্ব নিলাম, প্ল্যানিং যে এসে অ্যাডভাইজারদের সাথে বসে আমরা বলছি যে এত বড় এডিপি আমরা করব না, মেগা প্রজেক্ট তো আমরা করবই না, মানে দু একটা ছাড়া, ট্রান্সপোর্ট বা এমআরটি এগুলো ছাড়া অন্য মেগা প্রজেক্ট আমরা করবই না, অথবা এডিপিতে কমে, সেই জন্য কিন্তু আমরা সেটা কমিয়ে দিয়েছি। আরেকটা জিনিস, এটা সবচেয়ে বড়, আর বাজেটটা অনেক সময় শপিং লিস্টের মতো হয়। আপনার সরকার হয়তো আমি টাকা দরকার এদিক সেদিকে জোগাড় করবো, আমি করতে থাকি যা ইচ্ছা, সেটা কিন্তু সবচেয়ে বড়। অর্থাৎ বাজেটের আরেকটা চ্যালেঞ্জ হলো প্রাধিকার, আপনি কোনটা প্রায়োরিটি দেবেন। স্যার, আপনি এডিপির কথা বলছিলেন, আমরা যদি দেখি যে 8 মাসে এডিপি বাস্তবায়ন হচ্ছে মাত্র 30%, এবং যেটি আগের অর্থ বছরের তুলনায় প্রায় 4,226 কোটি টাকা কম। এই যে আমরা দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, তাহলে এইটা কি দাঁড়ালো? স্যার, বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের দেশের যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের মূল চ্যালেঞ্জ হলো আপনার বাস্তবায়ন দুর্বলতা সবচেয়ে বেশি। সেটা আমি অনেক সময় অ্যাকিলিস হিল বলি, অ্যাকিলিসে মারতে হলে হিলে তীর দিয়ে মারতে হবে, আর তো কোনো উইকেস্ট পয়েন্ট নাই। এটা কিন্তু আমাদের উইকেস্ট পয়েন্ট, ইমপ্লিমেন্টেশনটা। এইবারও আমি ইনফ্যাক্ট অর্থ মন্ত্রীকে বলেছি, আমি একদিনের জন্য ওনার সাথে কথা বলেছি, আমি বলেছি আপনি ইমপ্লিমেন্টেশন দেখেন, যেটাই করবেন প্লিজ আপনি এটা বাস্তবায়ন করেন। এবং লোকজনে কিন্তু এক্সপেক্ট করে যতটুকু আপনি বলবেন ততটুকু বাস্তবায়ন করে, কিন্তু কথার ফুল জুড়ে দিয়ে এটা করব সেটা করব, ওই যে যেটা বললো সপিল, অনেক কিছু বাজেটে চলে আসে, এক বছরের বাজেট এটা করা সম্ভব হয় না। কিন্তু 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, মানে 7 লাখ, যেখানে আমরা 5 লাখ করতেও হিমশিম খেয়ে যাচ্ছি। মানে এই যে বাড়তি টাকাগুলো, তাহলে তাহলে এটা তো একটা অবাস্তবযোগ্য না, হচ্ছে। সেইটাই এখন আমি বলি, যখন বাজেট করে তখন অর্থমন্ত্রী এখন চিন্তা করে যে আমরা
দেই, কারণ আমাদের এই পলিটিক্যাল গভর্নমেন্টের আরেকটা জিনিস আপনি দেখবেন আছে, তাদের ম্যান্ডেট আছে, একটা পলিটিক্যাল ম্যান্ডেট দিয়ে আসছে, তো তাদের কিন্তু মূল ইস্যু হলো ওই ম্যান্ডেটগুলো পালন করে। আমার মনে আছে উনি বলছেন আপনি একটু ম্যান্ডেটের দিকে একটু দেখেন তো কী করা যায়। তা আমি মনে মনে করলাম যে এত ম্যান্ডেট তো আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আপনার মেইন প্রাধিকার জিনিসগুলো সেগুলো দেবেন। এখন যেটা করেছে রাজস্ব আয়, যেটা এনবিআরের, যেটা ইনফ্যাক্ট আমরা রিফর্মুলেট করে আসতে যে আমরা পারি না, এনবিআর অনেক রকম ইসে আছে, দুর্বলতা আছে। এখন যদি আপনি ট্যাক্স রেট না বাড়াতে চান, ট্যাক্স নেটটা বাড়াতে হবে, নেট বাড়াবার আমি তেমন কিছু এসে দেখছি না। আপনি বলছিলেন এনবিআর এর কথাটা, আসলে এই এনবিআরকে আরো ফাংশনাল করতে আপনারা উদ্যোগ নিয়েছেন এবং এই সরকারও ডিজিটালাইজেশন সহ নানা ধরনের কথা বলছেন, কিন্তু আপনারা যেটি রাজস্ব বোর্ড ভেঙে পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন সেটি এখন প্রায় বন্ধ আছে। মানে এই যে উদ্যোগগুলো নিয়েছেন, কিন্তু উদ্যোগগুলোর কোনো আউটপুট বা বাস্তবায়নটা পরবর্তীতে আটকে গেল, এইটা কেন হলো? এটা আমাদের জন্য অনেকটা হতাশাব্যঞ্জক। ইনফ্যাক্ট আমরা যখন দায়িত্ব নেই, আমরা বলেছি আমরা কিন্তু শুরু করব, কিন্তু শেষ করা যাবে না। অনেকগুলো রিফর্ম আছে, সময় নেই। যেমন এনবিআরেরটা, এনবিআর কিন্তু সব কিছু এক্সপেন্ডিচার পলিসি, ভ্যাট, আইন সব কিছু আমরা সব ঠিক করে দিয়ে আসছি। ইভেন ডিভিশন যে হবে, একটা পলিসি ডিভিশন, একটা কালেকশন ডিভিশন, এইটাও করেছে। লাস্টে শুধু বাকি অর্গানোগ্রামটা এবং কাজের পোস্টিং কত হবে, এটা কিন্তু একটা খুব একটা সে রুটিন এক্সারসাইজ মিনিস্টার অফ ফাইন্যান্স আর পাবলিক এস্টিমেট করে, কিন্তু সেটা আমরা করতে পারিনি, সময় পাই। কিন্তু ওখানে পিছিয়ে ফিরে আসা মানে কি, আপনার এনবিআর একটা প্রবলেম হলো, প্রথমে এনবিআরের আপনার ইটস নট ভেরি এফিশিয়েন্ট, আর সবচেয়ে বড় দুর্বল, এনবিআর ডিজিটালাইজেশন করেই নেই। বহু বছর যাবৎ বলা হচ্ছে, সেই 2009 থেকেও কিন্তু এই যে আসানাবি মনসুর কিন্তু এনবিআর অনেকদিন অ্যাডভাইজার হিসেবে কাজ করছে আইএমএফতে, তারা বহুদিন আগে থেকে বলতো। তাও আমার আরেক ছাত্র ডক্টর জাহির, ওরা হচ্ছে এটাকে ডিজিটালাইজ করো, মানুষ নির্ভর যদি সিস্টেম হয়, করাপশন হবে, রিপোর্টিং ঠিক হবে না, কিন্তু এটা করে না ওরা। সরকার আলটিমেটলি ডিজিটালাইজেশনে যেতেও পারে না, কারণ এটাতে অনেক বাধা থাকে। কারণ উদ্যোগ নেয়, সবসময় নিয়ে আছে, কিন্তু পুরোপুরি ডিজিটাল করা যায় না। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সংস্কার নিয়ে একটু আলোচনা করব, সাথে থাকুন। দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেকবার স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্যার, আবার স্বাগত জানাচ্ছি। স্যার, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম এনবিআর প্রসঙ্গে। একটু আমরা জানি যে আপনারা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো এখন এসে আমরা কোনো আউটপুট পাচ্ছি না এবং অনেক ধরনের সমালোচনার মুখে আমরা দেখছি সেই উদ্যোগগুলো পড়ছে। বিশেষ করে আমরা যদি বলি যে মার্জার, ব্যাংক মার্জার ইস্যুটা, এখন এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং আবার কেউ কেউ বলছে এটা আবার আলাদা করে দেবে, এই ধরনের আলোচনা আসছে। মানে এই উদ্যোগ তো ভালো ছিল, সবাই তখন প্রশংসা করেছিল, আপনারাও বলছেন একটা ভালো কিন্তু শেষ পর্যন্ত এটা কোনো আউটপুট দিচ্ছে না। শুনুন, আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম, আমাদের কিন্তু কোনো পলিটিক্যাল ম্যান্ডেট ছিল না, পলিটিক্যাল পার্টিতে আমরা বিলং করিনি। আমাদের মেইন উদ্যোগগুলো ছিল সবগুলি কিন্তু দেশের জন্য। এবং আপনি দেখেন একটা উৎকৃষ্ট প্রমাণ যে আমরা 133টার মতো অর্ডিন্যান্স অ্যাক্ট করি, কোনো সরকারি তা করে নাই। এর মধ্যে খালি 12টা না 13টা ছাড়া কিন্তু সবগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। মানে কোনোগুলো কিন্তু নেগেটিভ সাইড কিন্তু একেবারেই নাই। ইভেন যেগুলো বাদ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এটা পলিটিক্যাল কনসিডারেশন, যে খারাপ বলে বলছে না, যে আমরা দেখব এনবিআর সেপারেশনটা আরেকটু ভালো করে দেখব। ব্যাংক রেজিস্ট্রেশন একটা আনফর্চুনেটলি একটা ক্লজ যোগ করে ডিস্টর্ট করে দেওয়া হয়েছে। অতএব এই সংস্কারগুলো আমরা করেছি, একদম এটা ফেল্ট নিড, এবং আমাদের এই যে উপর থেকে চাপিয়ে দেওয়া না, কিন্তু সবগুলো আমরা বিভিন্ন সময়ে যেগুলো সেগুলো ছিল, আমাদের ইসে ছিল যে সবগুলো আমরা করতে পারবো না, একটু সময় লাগে। এনবিআর একটা যেমন একটা এক্সাম্পল। ব্যাংকের ব্যাপারে সবচেয়ে উৎকৃষ্ট হলো যে ব্যাংক অবস্থা তো খুবই খারাপ। আমি যখন আমার 2009, তখন আমি যখন চলে আসার পর যখন চিন্তা করি, আপনি আশ্চর্য হবেন শুনে, 2009 এই প্রথম আলো বা ওদের এস্টিমেটে আমাকে বলছে যে আপনার সময় 22 থেকে 25 হাজার কোটি টাকা খেলাপি ছিল। এখন কত? 3.5 লক্ষ কোটি টাকা। আবার প্রকান্তরে বলছে যে ফোর্স লোন বাদ দিয়ে 4.5 লক্ষ কোটি টাকা খেলাপি। কেন হলো? এটা ল্যাক অফ গভর্নেন্স, ল্যাক অফ সুপারভিশন, তারপর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ ব্যাংক রেজিস্ট্রেশন আমরা করলাম, যে কটা ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংকে কিন্তু খুব খারাপ অবস্থা। তা আমরা চিন্তা করলাম বাংলাদেশে কিন্তু পপুলারির সাথে ব্যাংক আপনার ডিসলভ করা যায় না, খুব ডিফিকাল্ট পলিটিক্যাল, কারণ ডিসলভ করা মানে ব্যাংক থাকবেই না। তবে আমরা ভাবলাম যে যারা ডিপোজিটার তারা প্রথমত এটা হলো আমরা যে বলে ডোমিনো এফেক্ট,
একটা ব্যাংক ডিজলভ করে দেন আপনি, কালকে বন্ধ করে দেন দরজা, সাথে তার 7টা ব্যাংক কিন্তু দেখবেন হাজার হাজার লোক চলে যাবে। না, এখন অনেকে এসে বলছে যে আমরা ক্যাপাবল ছিলাম, এক্সিম ব্যাংক তারা দাবি করছিল। অনেক স্টাডি করা হয়েছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে ইন্টারন্যাশনাল যারা আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট বিদেশি যারা, ওরা বলছে এই ব্যাঙ্কগুলোর যে অবস্থা আপনার খেলাপি ঋণে, এখন যদি যতই লিকুইডিটি সাপোর্ট দেয় সেটা উঠে আসতে পারবে না। লিকুইডিটি সাপোর্টের কথা বলছেন, তাহলে ওই প্রসঙ্গে আসি। এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা এক ধরনের অর্থ ছাপিয়ে তাদেরকে সাপোর্টও দিয়েছেন। এইটা তো আপনারা এটা নিয়ে সবসময় সমালোচনা করেন, কিন্তু আপনারা যখন ওই দায়িত্বে ছিলেন তখন আবার আপনারাই এই ধরনের কাজে। এইটা তো আপনি যেটা দেখলাম 20,000 কোটি টাকা, এটা তো আমরা এটা ক্যাপিটাল পেড আপ ক্যাপিটালের জন্য দিচ্ছি, ওই টাকাটা তো ফেরতযোগ্য। মানে সেই জন্য আমরা বলছি 3 বছর এটা থাকবে, 3 বছর কিন্তু খুব বেশি সময় না, এটা কিন্তু নতুন টাকা ছাপে না। বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ওই মেকানিজমে সরকার বড় করতে পারে, সরকার বড় করে এটা লায়াবিলিটি হিসেবে আমরা শোধ আবার করে দিই। অতএব এটা যেটা আমরা করেছি যে ব্যাংকের বেলায় কিন্তু টাকা ছাপিয়ে যে করছে তা না, প্রিন্ট করে, প্রিন্টও করা যায় বাংলাদেশ ব্যাংকে, তো আপনার সিকিউরিটি প্রিন্ট বললেই তো হাজার হাজার কোটি টাকা, এটা এর আগেও করেছে, 60,000 কোটি টাকার মতো ছাপিয়েছে। মানে আমার সময় আমি করি না এটা, না করি নাই, এটা ভুল। অনেকে কোর্ট করেছে 2-1 যে টাকা ছাপিয়ে দিয়েছে, পরে আবার তারাই কিন্তু আবার উইথড্র করেছে, আমি দেখলাম সেদিন। কিন্তু আপনারা ব্যাংক বহির্ভূত আর্থিক খাতকে ওই ধরনের সংস্কারের আওতায় নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে এখন টাকার অভাবে এগুলো আটকে গেছে। মানে আমাদের যেখানে টাকার সংকট, সেখানে আপনারা কি ভেবে এই ধরনের উদ্যোগগুলো নিয়েছিলেন? আমার সময় যেটা করেছি বাংলাদেশ ব্যাংকে, আমরা বলছি তোমরা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, লিজিং কোম্পানিগুলো আপনি জানেন, ইন্টারন্যাশনাল লিজিং আছে, আবিবা, তারপর কতগুলো প্রাইম লিজিং, খুব খারাপ অবস্থা, লোকজন চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না। অতএব আমি বলে আসছিলাম, তখন হয়ে গেছিলো, কিন্তু ওরা এটা আমাকে হিসাব দিয়েছিল 5,000 কোটি লাগবে, ওদের লাইবিলিটিতে খুব বেশি না, 12,000-13,000 কোটি টাকা। আমি কিন্তু এটা অলরেডি স্যাংশন করে দিয়ে আসছি 5,000 কোটি টাকা। এখন আমি শুনলাম কয়েকদিন আগে এখনও মিনিস্টার অফ ফাইন্যান্সরা রিলিজ করে নাই। তা আমি মনে করি যে এটা রিলিজ করে দেওয়ার কথা, এটা কিন্তু প্ল্যান ছিল। 6টা না, আমি 9টা বোধহয় আইডেন্টিফাই করেছি, এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। কিন্তু আপনার পুরো সরকারের সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মূল্যস্ফীতির লাগাম টানতে, এবং ওই জন্য আপনারা মুদ্রানীতিকে সংকোচনমূলক করেছেন, সুদের হার বাড়িয়েছেন, মানে সুদের হার অটোমেটিক বেড়েছে। সব কিছু মিলিয়ে যেটার জন্য আপনারা কাজ করেছেন, এখন ওইটারই সবচেয়ে বেশি সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। এই সরকারের সম্মান এসে আবার এগুলো পরিবর্তন করছে, বেসরকারি খাতকে গতিশীল করতে চাচ্ছে, বিনিয়োগ বাড়াতে চাচ্ছে, এবং ওই ধরনের পলিসি নিবে বলে এবার বাজেটের আগে তারা বলছেন। তাহলে যেইটার পেছনে আপনারা সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন, সবচেয়ে বেশি এনার্জি ব্যয় করেছেন, সেটাকে নিয়ে এখন এই ধরনের সমালোচনা হচ্ছে স্যার। না, যেটা সমালোচনা এগুলো কিন্তু আমার মনে রাখার, আমি অনেকটা হাফ উইট ইন্টেলেকচুয়াল আর সেলফ স্টাইল ইন্টেলেকচুয়াল, অনেক কিছু কথাবার্তা বলে, ভেতরের ব্যাপার তো অনেক কিছু জানে না। যেমন আমরা যে মূল্যস্ফীতিটা, তখন আমরা যখন দায়িত্ব নিই 14% ছিল ইনফ্লেশন, এটা কন্ট্রোল করার উপায় কি, যে আপনি মানি সাপ্লাইটা একটু কন্ট্রোল করবেন, কারণ এটা লিটারেচার বলে মানি ইনফ্লেশন ইজ এ মনিটারি ফেনোমেনা। যখন টাকা যখন বেশি ছাপবেন তো অটোমেটিক্যালি লোকজনটা বেশি করবে। অতএব একেবারে একটু কিছু, সেজন্য বাংলাদেশ ব্যাংক পলিসি রেটটা হাই করেছে, 10% পর্যন্ত নিয়ে আসছে। অতএব ফ্লোটা কমেছে, এবং ফ্লোটা কিন্তু একটা আবার নেগেটিভ সাইড হচ্ছে ব্যবসা বাণিজ্য কিছু সংকুচিত হয়েছে। কিন্তু আপনি দেখেন 14 থেকে কিন্তু আমরা 8.5 8.5 পর্যন্ত নিয়ে আসি, আবার এখন 9.4 চলে গেছি। আর সাপ্লাই সাইডে যেটা আমরা করেছি আপনি দেখবেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. সব সময় আমরা অত্যাবশ্যকীয় জিনিসপত্র, বিশেষ করে রাইস, ডাল, সয়াবিন, রোজার সময় খেজুর, খুব জেনারেস, একটাও কিন্তু আমরা কোনো সময় আমরা করি না। আমাদের সময় প্রিন্সিপাল ছিল সার, জ্বালানি তেল আর খাদ্যপণ্য সবসময় কন্টিনিউয়াসলি আপনার আনতে থাকবো। আমি তো পারচেস কমিটির চেয়ারম্যান ছিলাম ইকোনমিক ইয়ার, কোনোটা একটা আমরা বাদ দিইনি। অর্থাৎ আপনাকে সাপ্লাইটা এগুলো রেখেছি। তবে একটা প্রবলেম আছে এখনও, যেটা আছে, যেটা হতে পারছে না তারা, যে মার্কেটে যারা হোলসেলার, রিটেলার আর মাঝখানে মিডলম্যান, ওদের যে একটা নেক্সাস, যে যোগসূত্র, এটা কিন্তু ভাঙতে পারে নাই, ভাঙা যায়। এবং ওইটা ভাঙতে হলে কিন্তু আমি তখন বলেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট। আপনারা না পারলে পলিটিক্যাল গভর্নমেন্ট পারার কথা না, কারণ তাদের অনেক পার্টির লোক। না, এটা কিন্তু অনেকে আমরা পারি না, কারণ আমি বলি আমাদের হাতে অস্ত্র কী ছিল, পুলিশ দিয়ে তার কারণ বাজার আর শ্যাম বাজার কন্ট্রোল করতে পারবেন না।
আচ্ছা, তারপর আবার ম্যাজিস্ট্রেট পাঠাবো, ম্যাজিস্ট্রেট একদিন ফাইন করলো, পরের দিন চলে যে ফাইন করলো তো সাথে সাথে চাঁদা তুলে আবার ফাইনটা পুনর্ভরণ করে। এখন ওই যে পলিটিক্যাল গভর্নমেন্ট সুবিধা কি, ওয়ার্ড লেভেলের কমিটি আছে, বোধ পলিটিক্যাল পার্টি যারা গভর্নমেন্টে এবং অপোজিশন, ওরা যদি আপনার মনে করেন আপনি দেখেন না কারণ বাজারে ফুটপাত 3 ভাগে ভাগ করা, একটা হলো প্রেজেন্ট গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট, আর লোকাল যারা আশেপাশে তারাতে আপনি গিয়ে দেখেন রাত হলেই 3 ভাগে 3 জন লোক এসে চাঁদা নিতে আসবে। অতএব এগুলো তো পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে। স্যার একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, যে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে। দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আরেকবার স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের মুখোমুখিতে। আজ আমাদের সাথে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সবচেয়ে বেশি সমালোচনা এখন হচ্ছে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে যেটি হলো সেটি নিয়ে। বলা হচ্ছে যে নির্বাচনের 3 দিন আগে এত তড়িঘড়ি করে কেন এই চুক্তি করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা হলো কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কি বলবেন স্যার? আচ্ছা, একটা জিনিস আপনারা লক্ষ্য করতে, আমাদের যে বৈদেশিক বাণিজ্য যেটা, সেটা কিন্তু বেশ বহুর্মুখী একটা জিনিস। আমাদের এখানে একটা আরএমজির উপর ডিপেন্ডেন্ট, একটা, সব উই হ্যাভ পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। প্রায় 700 পণ্য আছে, ওটা $1 লক্ষ $2 লক্ষ বেশি এক্সপোর্ট হয় না। চামড়াটা কিছু আছে, হোম টেক্সটাইল কিছু আছে। এখন যখন আপনি বৈদেশিক বাণিজ্যটা বাড়াতে চাইবেন, আমেরিকার যেটা ইস্যু হলো, আমেরিকার তখন বলছে, ওদের আর্গুমেন্টটা হলো আমেরিকা কিন্তু যেটা আমাদের থেকে ইম্পোর্ট করে প্রায় $7 বিলিয়ন ডেফিসিট, ওরা অন্য কাছে, ইন্ডিয়া তো একই অবস্থা, আমেরিকা ইম্পোর্ট করে না, চায়না থেকে বিরাট একটা ইম্পোর্ট করে। ওরা বলছে আমরা এত ইম্পোর্ট করছি, আমাদের লোকাল যে প্রোডাকশন, লোকাল রাস্তাতে খারাপ হয়েছে, অত ডেফিসিটটা কমাতে হবে। সেই জন্য ওটা ইউনিটেরিয়াল, এক পক্ষে ওরা বললো যে আমরা এটা তোমার বাড়িয়ে দেবো। তখন নেগোসিয়েশন করে ওদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা আস্তে আস্তে গ্যাপটাকে কমাবো। কিন্তু এইখানে দেখবেন এর প্রায় অনেকগুলো শর্ত ওরা দিয়েছে এবং ওরা কিছু শর্ত পালন করবে। মেইন ইস্যু ছিল ডেফিসিটটা কমালে তখন আমরা ওদের সাথে। কিন্তু মানে সবচেয়ে বেশি আলোচনা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যদি রাশিয়া বা চায়না থেকে কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে আমেরিকাকে জানিয়ে করতে হবে। সেটাই আমরা, সে যে দুর্বল দিকটা হলো, ওরা তো সবসময় চাইবে যে, ওরা তো গ্লোবাল দিকটা দেখে, ওরা বলে বিশেষ করে চায়না, রুলস অফ অরিজিন, এবং রাশিয়া থেকে যদি আমরা আনি, তা রাশিয়া তো এমনি আমরা স্যাংশন দিয়ে বন্ধ করেছে, কিন্তু সারা জীবন তো স্যাংশন থাকে। ওরা বলছে ওইখান থেকে কিছু আনলে কিন্তু আমরা দেখবো ভ্যালু এডিশন তোমার কত হচ্ছে, তো ওখান থেকে এনে যদি খালি 10% যদি ভ্যালুয়েট করে তখন কিন্তু আমরা অ্যাক্সেস দেবো না। তাকে যে শর্ত আছে সেগুলো কম, কিন্তু এরকম শর্ত কিন্তু অন্য অন্য কান্ট্রি সব জায়গায় ওরা দিয়েছে। তবে রিভিউ করার ব্যাপার আছে, একটা কান্ট্রি তো চাপিয়ে দিতে পারবে না। কিন্তু স্যার আপনারা এই যে এই ধরনের সিদ্ধান্তগুলো যখন নিচ্ছেন, তখন যারা খাত সংশ্লিষ্ট বা স্বার্থ সংশ্লিষ্ট তাদের সাথে কতটুকু আলাপ করেছেন এই নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন যে তারা বাণিজ্য চুক্তির আগে আপনাদেরকে নক করেছিলেন কথা বলার জন্য, তারা সময় পাননি। একইভাবে আমরা দেখছিলাম যে যখন শ্রম আইন সংশোধন হচ্ছিল তখন বিজিএমএ সভাপতি বলছিলেন যে নানা চেষ্টা করেও সরকার প্রধানের সাথে তিনি যোগাযোগ করতে পারছিলেন এবং শেষ পর্যন্ত পারেননি বলে আমাদের জানিয়েছেন। তো এই যে যারা খাত সংশ্লিষ্ট, যাদের স্বার্থ সংশ্লিষ্ট, তাদেরকে আপনারা সময় দেননি কেন? না, একেবারে যে সমাজে আপনি স্পেসিফিক 2 জনে বলেছেন যে হয়তো হয়, কিন্তু একেবারে যে যেমন আমরা, এটা কিন্তু কমার্স, আমি আবার কমার্সের দায়িত্ব ছিলাম কয়েক মাস, আমি দেখছি, আমি ইনফ্যাক্ট ওদের সবাইকে ডাকি, আমি বেশ মোর দেন ওয়ান্স, তখন কিন্তু আরটিতে আসে নাই, তখন এই যে আমরা বড় বড় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এক গ্রুপ সবাই আসছি। তারপর আমি আবার যারা ইম্পোর্ট করে যে আপনার যে কেডিএস গ্রুপ থেকে শুরু করে মেঘনা গ্রুপ সবাই আমার কাছে আসছে। তো গার্মেন্টের সবার সাথে আমি বসেছি, প্রত্যেকটা সেগমেন্টের সাথে আমরা বলছি আপনাদের সমস্যাটা কী। মোটামুটি কিন্তু আমরা দেখেছি যে সমস্যাটা হলো মেইনলি যে আপনাদের পলিসি সাপোর্ট কম, বা গভর্নমেন্টের রেগুলেটরি ইস্যু করে অনেকগুলো ঝামেলা আছে, এনবিআরের কতগুলো কন্ট্রোভার্সিয়াল রোল আছে, প্লাস ডিলে আছে ডিসিশন, এগুলো কিন্তু আমরা জানতাম। অতএব কমার্স মিনিস্টার একবারে যে জানতো না তা না, তবে 1-to-1 করে যে ইস্যু করে সেই সময়টা হয়তো তেমন দেওয়া হয় না, এটা হলো কমার্স মিনিস্টারের দায়িত্ব ছিল। রাজনৈতিক প্রশ্ন একটু আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে গিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি বলেছেন সরকারের বিভিন্ন পর্যায়ে ডিপ স্টেট কাজ করেছে, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। না, আমরা সে সজীব যেভাবে ডিপ স্টেটের কথা বলেছি, মানে আপনি জানেন একটা সরকার যখন থাকে দেশে, ইভেন ইলেকটেড গভর্নমেন্ট থাকলেও নানা রকম কতগুলো প্রেশার গ্রুপ আছে। আমাদের সময় প্রেশার গ্রুপটা মোটামুটি কিন্তু একটু ডরমেন্ট ছিল, কিন্তু যখনই দিন যাচ্ছিল যে আমরা
ইলেকশন দেবো কি না দেবো একটা আনসার্টেনটি ছিল। প্রফেসর ইউনূস বললে জুন মাসে দেবো, তখন বলি জুন মাস তার মানে প্রায় 2 বছরের কাছাকাছি হয় কেন, তখন তো প্রেশার আসলো যে যেন না, সেই প্রেশারটা আমরা অনুভব করেছিলাম। সেইটাই হয়তো সজীব বলছিল যে আমরা সেটা তাকে ওরা আস্তে চলে গেল, ওরা একটু অপেক্ষা করছিল। আমার যেটা মনে হয় তো পলিটিক্যাল পার্টিগুলো অনেক দেরিতে করেছে, ওরা ভেবেছিল যে সহজে হয়তো ইলেকশনটা আসবে না, কিন্তু যখনই দেখলো যে চারিদিক থেকে সবার প্রেশার আছে পলিটিক্যাল, বিশেষ করে আন্তর্জাতিক হিসেবে বলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে আমরা কার সাথে নেগোসিয়েট করবো, তাই না? ওয়ার্ল্ড ব্যাংক IMF গেলে আমাকে জিজ্ঞেস করলো তোমরা কতদিন ইসে করবে। অতএব এই প্রেশারটা ছিল। এখন ডিপ স্টেট বলতে যে যাদের প্রেশারটা মোটামুটি ফিল করেন, যাদেরটা আপনি বিভিন্ন কথাবার্তা তাদেরটা শোনেন, বিভিন্ন মিডিয়াতে আসে, আবার সেটা বাইরের মিডিয়াতে ওরা কাভার করে অনেক সময়, তখন ওই সেটা মানে আমি বলবো ডিপ স্টেট না বলে প্রেশার গ্রুপ ডেফিনেটলি। এখনও যেমন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, এখন প্রেশার গ্রুপ আছে, এটা হলো মেইন হলো অপোজিশন, আর অন্যরাও কিন্তু একটা প্রেশার। কিন্তু ওই সময় একটা বিষয় আপনি বলছিলেন নির্বাচন হবে কি হবে না সেই বিষয় নিয়ে সংশয় ছিল। বলা হচ্ছিল যে সরকারের ভেতর আরেকটা সরকার বা আরেকটা ক্যাবিনেট আছে, এই ধরনের আলোচনা এর মাঝখানে, এবং এটা হচ্ছে গিয়ে উপদেষ্টাদের মধ্য থেকেই কেউ কেউ বলেছে বা পরবর্তীতে বলেছে। এটি আসলে কেন, মানে তাহলে তাহলে কি কিরকম ছিল ওই সময়টা? আমি বলি এটা হলো আসছে যে উপদেষ্টা তো অনেকে ছিল, বেশ কয়েকজন, তাদের মধ্যে কেউ কেউ ছিল যে হয়তো বা একটু সংস্কারটা করে যাব, কিন্তু আমার দিক থেকে বা আমার কয়েকজন কলিগ আমি বলছি আমরা কিন্তু সংস্কারটা পুরো করে যেতে পারবো না, আমাদের কিন্তু লং টার্ম কোনো কিছু করা ঠিক হবে না। কারণ এখানে আপনার শুধু আইন তো না, পুরো আপনার ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, প্রসেস চেঞ্জ করতে হবে। এগুলো করতে হলে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া কেমনে করবেন আপনি, তাই না? ব্যুরোক্রেসির নেচার চেঞ্জ করতে হবে, রিক্রুটমেন্ট চেঞ্জ। অতএব আমরা বলছি আমরা করবো না। অতএব আমরা কিন্তু বেশিরভাগ ইভেন প্রফেসর ইউনূস কিন্তু বলেছে আমরা তাড়াতাড়ি ইলেকশনটা দিই, কিন্তু আমাদের উপর অনেক কিসের ছিল, অনেকে ইন্ডিপেন্ডেন্ট, যে আমরা জেন এটা করে দিয়ে যান। আর তার মধ্যে হয়তো 2 উপদেষ্টা মনে মনে যে থাকলে যায় না, এটাতে সন্দেহ আসছে। সেক্ষেত্রে আপনারা শেষ পর্যন্ত নির্বাচন দিয়েছেন, যারা ইয়ে ছিলেন আপনাদের নির্দিষ্ট সময় যতটুকু ঘোষণা করেছেন ততটুকুর ভিতরে দিয়েছেন, এটা এক ধরনের সফলতা। এবং এখন সরকার দায়িত্ব নিয়েছে, যারা নির্বাচিত সরকার, আগামীতে তারা বাজেট দিতে যাচ্ছে, আমরা প্রত্যাশা করি তারা ভালো কিছু দিবে। আপনার কোনো সাজেশন আছে কিনা? তা আমার সাজেশন আমি বলি, আমরা তো আসছি এখন প্রায় নানা রকম কথাবার্তা হচ্ছে, যেমন হাম নিয়ে কথা হচ্ছে, ওখানে কিছু বেস্ট ম্যানেজমেন্ট আছে, টাকা যে দিয়ে তা না। আমি এখনও ফাইন্যান্স সেক্রেটারি যেটা তুমি আটকে রেখে বলি না স্যার 1000 কোটি টাকা তো দিয়েছে আমরা বলার পর 1000 কোটি টাকা হাম ইস্যু কেনার জন্য। যাই হোক, এটা প্রসেসটা এটা ইস্যু হয়েছে। ওটা সব ব্যাপারে যে আমরা খারাপ করেছি, কোনোটাই ভালো করে এই জিনিসটা শুনতে খুব ভালো লাগে না। যাই হোক, আমরা কন্ট্রাডিক্ট করি এটা পারি। আমার মতে যেটা পরামর্শ, আমরা যেটা করেছি কিন্তু ইতিবাচক জিনিসটাই ছিল প্রত্যেকটা। হয়তো আপনার ইম্প্যাক্টটা দেখতে পারেন, কারণ ইম্প্যাক্টটা সময় লাগে তো ইমপ্লিমেন্ট করার পরে, কিন্তু এইগুলোকে আমি বলছি সুসংগত করেন, যেগুলো আমরা করেছি এইগুলোকে প্লিজ আপনারা দেখে এটাকে ইমপ্লিমেন্ট করেন। আর একটা পলিটিক্যাল পার্টি কতগুলো পপুলার ম্যানিফেস্টো আছে, এই যে কার্ড দেবেন, ফ্যামিলি কার্ড দেবেন, এইগুলো আপনারা করেন, এগুলো হলো আপনাদের যেহেতু পপুলার ম্যানিফেস্টো যে পলিটিক্স, এটা করতে হবে। কিন্তু মেইন সংস্কার যেগুলো, এগুলো না করলে তো উপায় নাই। আপনি এইগুলো স্কেপ করলে কিন্তু পারবেন না এই দেশকে এগুলি। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে 57 বছরে। তো এই জিনিসগুলো কিন্তু সবাই জানে, সলিউশনগুলো এইগুলো একটু ইমপ্লিমেন্ট। আমরা মনে করি এই সরকার বিবেচনা করবেন, নিশ্চয়ই দেশের জন্য ভালো উদ্যোগগুলো নেবেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ওয়ান নিউজের মুখোমুখি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন।